তারানাথ তান্ত্রিক চরিত্রটি চেনেন না এমন বাঙালি পাঠক খুব কমই আছেন। প্রখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং পরবর্তীতে তারাদাস বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তারানাথ তান্ত্রিক চরিত্রটি পাঠক হৃদয়ে আজও অমর হয়ে আছে। আজ আপনারা শুনবেন তন্ময় নন্দীর লেখা গল্প তারানাথ তান্ত্রিক এবং উগ্রচণ্ডার ভোগ। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প তারানাথ তান্ত্রিক এবং উগ্রচণ্ডার ভোগ। অফিস থেকে ফিরতে ফিরতে বিকেল হয়ে এলো। আজ সারাদিনে গা জ্বালা করা রোদ ছিল, আর ছিল হুল ফোটানো রোদের তাপ। ভ্যাপসা গরমে হাঁস ফাঁস ওঠার জোগাড়। কপালের দুপাশে রগ টিপ টিপ করছিল গরমে। ঘাড়ে দুপাশ দিয়ে নামছিল নোনতা জলের স্রোত। বিকেলে দক্ষিণা বাতাসে পরিবেশের তাপমাত্রা কিছুটা কমেছে, তাই মনটা দুপুরের দিকে যতটা ঘেটেছিল এখন তেমনটা নেই। হ্যাঁ, তার অবশ্য আলাদা একটা কারণ আছে, সে কথায় পরে আসছি। এত উষ্ণতার মধ্যেও বিকেলের দিগম্বর অনন্য সাজে অপরূপা হয়ে সেজে উঠেছে। দিগন্ত বিস্তৃত আকাশের শেষ নীলিমাটুকু মুছে কোনো এক অদক্ষ চিত্রশিল্পী তার এলোমেলো হাতের আলগা তুলির স্পর্শে ধুলো ধুলো কমলা রং অযত্নে ছড়িয়ে দিয়েছে। আর তাতেই যে অভাবনীয় অনির্বচনীয় রং ফুটে উঠেছে তা দেখে দুচোখে আশ্চর্য আবেশ জাগে, মন মোহিনী হয়ে ওঠে। প্রকৃতির মায়াবী রূপ বড় মোহময়। সত্যি, তারানাথের মতো ভাবতে আমরা কোনোদিনই পারব না। মানুষটা যত না তান্ত্রিক, তার থেকেও বেশি দার্শনিক। কি সুগভীর ভাবনা, কি সুস্পষ্ট উপলব্ধি! মহাজ্ঞানী না হলে এভাবে ভাবা যায় না। তারানাথের বলা ঘটনাগুলো গালগপ্প কি না জানি না, তবে প্রত্যেক গল্পের শেষে যে শিক্ষা, যে ভাবনা বেরিয়ে আসে, তা আমাদেরও নতুন করে ভাবনার সুযোগ এনে দেয়। এই যেমন আমি এখন হাত পা না ধুয়ে টেবিলে ব্যাগ না রেখে আকাশের দিকে মুখ তুলে ভেবে চলেছি। অতল ভাবনার সাগরে তলিয়ে যাচ্ছি। ভাবনার সুতো ছিন্ন হতেই মনে পড়ল কিশোরী বারবার করে বলে দিয়েছে, শোনো ভাইয়া, কোনো অজুহাত শুনো না, আজ তারানাথের বাড়িতে তোমাকে আসতেই হবে। শুনলাম নাকি তারানাথ আগামীকালতেই বাড়িতে থাকবেন না, আরও শুনলাম বেশ কয়েকটা দিন থাকবেন না, বিশেষ কাজে নাকি কোথায় যাচ্ছেন। আমি জিজ্ঞেস করেছিলাম, কোথায় যাচ্ছেন কিছু জানো? তা সে তো জানি না বাবু, তবে তারানাথের বাড়ি গেলেই তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাবে। তাই বলছি, আজ একদম খেলাপ করা যাবে না তারানাথের গল্পের মজলিস। এমনিতে বেশ কয়েকদিন হলো ওদিকে পা মারানো হয়নি, তাই বলি কি, অফিস থেকে ফিরে এক মুহূর্তে দেরি না করে চলে আসবে মটলেন। আমি গলির ধারে তেলে ভাজার দোকানে দাঁড়িয়ে থাকবো তোমার জন্য। তুমি আস্তে আস্তে না হয় বেশ কড়া করে বেগুনি আর নিমকি ভাজিয়ে নেবো। আমি কিশোরীর কথাতে মাথা দুলিয়েছিলাম শুধু। তারানাথের কাছে যাব, এই ব্যাপারে বেশি কথা খরচ না করাই ভালো। কাঁধের ব্যাগখানা নামিয়ে রেখে এবং সামান্য আহারাদি গ্রহণ করে আবার বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। গন্তব্যস্থল মটলেন। ট্রামে চেপে মটলেনে আসতে আসতে সন্ধ্যা হয়ে এল। রাস্তাঘাট লোকজনে পরিপূর্ণ। সবার কেমন যেন বাড়ি ফেরা তারা। সারাদিন খাটাখাটনির পর যে যার নিজের বাড়িতে ফিরে আসে, কিন্তু আমরা তার উল্টো। অফিস থেকে ফিরে শরীর ক্লান্ত থাকলেও চললাম তারানাথের গল্পের মজলিসে, কারণ আমরা জানি মানুষটার সান্নিধ্যে এলে তনু মনু নিস্তেজতা কাটিয়ে একদম চাঙ্গা হয়ে উঠবে। আলোর প্রতিফলনে যেমন হীরা চকচক করে ওঠে, আমাদের ক্ষেত্রেও তারানাথ চক্রবর্তী প্রতিফলকের ভূমিকা পালন করেন। চারপাশটা একবার দেখে নিয়ে তেলে ভাজার দোকানের দিকে এগিয়ে গেলাম। না, কিশোরীকে দেখা গেল না। হয়তো সে তারানাথের বাড়িতে আগেই পৌঁছে গেছে। দ্রুত পায়ে গলির মুখটা পেরিয়ে তারানাথের বাড়ির দরজার কাছে উপস্থিত হলাম। দরজা খোলাই রয়েছে। ভেতরে উঁকি দিয়ে দেখতে পেলাম এক জোড়া জুতো দরজার পাশে পড়ে রয়েছে। জুতোখানা চিনতে অসুবিধে হলো না। গুটি গুটি পায়ে বৈঠকখানার দিকে এগিয়ে গেলাম। ভেতর থেকে
হাসির সূক্ষ্ম রোল ভেসে আসছে। যাক, তাহলে এখনো গল্প শুরু হয়নি। বাইরের আলো সম্পূর্ণ মুছে না গেলেও বৈঠকখানার ভেতরটা চাপ চাপ অন্ধকারে ভরা। একটা টিমটিমে লণ্ঠন অন্ধকারের সাথে যুদ্ধ করছে বটে, কিন্তু সবটা কালো মুছে দিতে পারছে না। বৈঠকখানায় প্রবেশ করে দেখলাম কিশোরী আর তারানাথ তক্তাপোষের ওপর বসে এলোমেলো কথাবার্তা বলছে। আরে এসো এসো, তোমার কথাই হচ্ছিল। আমি একটু অবাকই হলাম। ওরা দুজন উল্টো দিকে মুখ করে বসে আছে। আমাকে দুজনের মধ্যে কেউই দেখতে পায়নি। তাহলে তারানাথ বুঝলেন কি করে? আপনি বুঝলেন কিভাবে? মানে আমাকে তো দেখতে পাননি। বোঝো কাণ্ড। বোঝার জন্য কি সবসময় চোখের দরকার? আরো 4টে ইন্দ্রিয় তো আছে, তাদেরও তো কাজ দিতে হবে নাকি? কি বলো কিশোরী? কিশোরী হেসে উঠল, আর তার সাথে তারানাথ। আমি কি তবে বোকার মতো প্রশ্ন করে ফেলেছি? বোকামি ভাবটা ঢাকতে কিশোরীকে প্রশ্ন করলাম, এই তোমার না তেলে ভাজার দোকানে আমার জন্য অপেক্ষা করার কথা ছিল? তা না করে তুমি চলে এলে? এমন তো কথা ছিল না। কিশোরী কিছু একটা বলে আমার কথাটা খণ্ডন করতে যাচ্ছিল, তার আগেই তারানাথ বললেন, তক্ত বসে উঠে এসো, তোমার জন্য এই দেখো তেলে ভাজা রাখা আছে। আর কথা না বাড়িয়ে তক্তা বসে উঠে বসলাম। শুধু আমার জন্য না, 3 জনের জন্য 3টে বাটিতে মুড়ি, কাঁচা লঙ্কা আর তেলে ভাজা দেওয়া আছে। নাও শুরু করো। তারানাথের এ কথা বলার পর আমরা দুজন বাটি তুলে নিলাম। তারানাথও তুলে নিয়ে চিবোতে লাগলেন। টুকটাক কথাবার্তা আর মুড়ি চিবানোর পর্ব চলতে চলতে চারি আমাদের জন্য চা নিয়ে এলো আর বলে গেল, আপনারা আজ এসে খুব ভালো করেছেন কাকাবাবু। বাবা আপনাদের কথা সকাল থেকে খুব বলছিল। জানেন তো কাকাবাবু, আমরা কদিনের জন্য বাইরে যাচ্ছি। তাই নাকি? তা কোথায় যাচ্ছেন ঠাকুরমশাই? কিশোরীর ভাবখানা দেখে আমি তাজ্জব হয়ে গেলাম। বেটা জানে তারানাথ কয়েকদিনের জন্য বাইরে যাচ্ছে, তবুও ভাবখানা এমন যেন কিছুই জানেন না। চারি চলে গেল। এক পেয়ালা চা তুলে তাতে বেশ লম্বা একটা চুমুক দিয়ে তারানাথ গল্প বলা শুরু করলেন। তখন আমি সবেমাত্র গ্রাম থেকে তোমাদের শহরে এসেছি। কাঁচা মাটি, নরম ঘাস, সোধা গন্ধ ছেড়ে ইট পাথরের নগর। মন টিকছিল না একেবারে। খোলা মাঠের ঝুমনি ধরা বসে থাকা রোদ্দুর, বাতাসের ঢেউ খেলে সবুজ গাছেদের পাতায় পাতায় বিহুর নাচ, পশু পাখিদের অজানা ডাক, গাছগাছালিদের ফিসফিস শব্দ, এসবের সাথে যার বন্ধুত্ব, তার কি মন টিকবে সহজে? তবে সময়ের চাকায় সবাই দাস। বানিয়ে নিতে পারি বলেই হয়তো মানুষ আমরা। যাকে সেসব কথা। আমি যে একজন তান্ত্রিক, মানুষের হাত দেখে ভবিষ্যৎ বলতে পারি, কুষ্টি বিচার করতে পারি, তা এখানে ওঠার দিন কয়েকের মধ্যে মানুষজন জেনে গিয়েছিল। ফলত আমার মটলেনের এই বাড়িতে খদ্দেররা ভিড় জমাতে শুরু করেছিল ধীরে ধীরে। শুকনো টাকা পয়সা আসছিল বেশ। দুবেলা দুমুঠো খেয়ে দিব্যি চলে যাচ্ছিল। কিন্তু আমি জানতাম আমার ঘরের লক্ষ্মী বেশি দিন টিকবে না। সেসব কথা তোমরা জানো নিশ্চয়ই। যেদিনের কথা বলছি সেদিন সকাল থেকে বেশ খদ্দেরের চাপ ছিল। বেশ কয়েকটা কুষ্টি বিচার করলাম সেদিন সকালে। খদ্দের সকল খুশি হয়ে বেশ বড় রকমের দক্ষিণা দিল। সকালের পসার বেশ জমে উঠেছিল। সকাল গড়িয়ে দুপুর হতে খদ্দেররা বিদায় নিল। সকাল থেকে অনেক কথা খরচ করায় গলাটা ধরে এসেছিল। এক ছিলিম তামাক না হলে ঠিক চলছিল না। আমি তক্তপোষ থেকে নেমে হুকোতে তামাক ভরতে ভিতরের ঘরের দিকে পা বাড়ালাম। তখনই আমার চোখ দরজার ওপরে আটকে গেল।
দেখলাম একটা লোক শুকনো মুখে কখন ওই বাড়ির দরজার ওপারে এসে দাঁড়িয়ে আছে। সব খদ্দের তো আশীর্বাদ নিয়ে বিদায় হয়েছে, তবে এই লোকটা কখন এলো? লোকটার চেহারা বেশ আকর্ষণীয় হলেও মুখে খোঁচা খোঁচা কাঁচা পাকা দাড়ি রয়েছে, তবে এগুলোই সেই আকর্ষণটাকে অনেকটা কমিয়ে দিয়েছে। বেশ শক্তপোক্ত শরীরের গঠন, পরনে সাদা ধুতি আর পাঞ্জাবি, চোখের তলায় কালি পড়ে থাকায় বয়স একটু বেশি দেখালেও বয়স বড় জোর 40-এর বেশি হবেই না। লোকটা আমার দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে। চোখ দেখে বুঝলাম কিছু বলতে চাইছে কিন্তু বলতে পারছে না। আমি ব্যাপারটা খেয়াল করলাম, কিন্তু প্রথমে তেমন পাত্তা দিলাম না। ভাবলাম হয়তো কোনো খদ্দের হাত অথবা কুষ্টি বা অন্য কিছু বিচার করাতে এসেছে, পরে দেখব কোন। ভেতর থেকে হুকোতে আগুন ধরিয়ে এনে তক্তপোষে বসে একা একা হুকো ধরিয়ে ঘুরঘুর ঘুরঘুর করে টানতে থাকলাম। আমি মাঝে মাঝে হুকো টানছি আর চোখে লোকটাকে দেখছি। লোকটি কিন্তু একইভাবে আমার দিকে তাকিয়ে আছে, একইভাবে হয়তো কিছু বলতে চাইছে, কিন্তু কিছুর ভয়ে আমাকে বলতে পারছে না। দ্বিধা আটকে আছে লোকটার মুখে। লোকটার চোখ দেখে বুঝলাম সেসব কথা। হুকো টানা শেষ করে উঠে আমি দরজার কাছে এগিয়ে গিয়ে বললাম, কি ভাই, তখন থেকে দাঁড়িয়ে আছো, কিছু বলবে? লোকটার শরীর শক্তপোক্ত হলেও ব্যক্তিত্ব নিরীহ গোছের। কোনো কিছুতে ভিতরে ভয় পেয়েছে খুব। হ্যাঁ বা না কোনো কিছুইও বলল না। ভিতরে এসো। লোকটাকে ডেকে নিয়ে এসে তক্ত বসে বসালাম। লোকটা গুটি সুটি মেরে বসলো পায়ের কাছে। আমি অভয় দিয়ে তাকে বললাম, বলো তোমার কি সমস্যা, তা খুলে বলো। তোমার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে বেশ ভয় পেয়ে আছো। কুষ্টি বিচার, হাত দেখা ইত্যাদি যে তুমি করাবে না, তা আমি তোমাকে দেখে আগেই বুঝেছি। মনের মধ্যে সংশয় না রেখে যদি কোনো বিপদে পড়ে থাকো তাহলে আমাকে খুলে বলতে পারো সবটা। আমার কথাতে লোকটা যেন বুকের মধ্যে কিছুটা বল পেল। পরপর দুবার গলা খাকারি দিয়ে মিহি গলায় বলতে শুরু করলো, ঠাকুরমশাই, বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি। কি করব বুঝতে পারছি না, সেজন্য আপনার কাছে বলতে সংশয় জাগছিল মনে। দেখো, এখানে তো তুমি আর আমি ছাড়া আর কেউ নেই, তবে কিসের সংশয়? কোনো কিছুর ভয় পাচ্ছ বুঝি? লোকটার মাথায় হাত রেখে বললাম, তারানাথের কাছে যখন এসেছো তখন ভয় নেই। আমাকে আগে সবটা খুলে বলো, যথাসাধ্য আমি তোমার সাহায্য করব। হ্যাঁ, আমার মতো করে অবশ্যই, কথা দিলাম। বিপদে মানুষকে সাহায্য করাই মানুষের নীতি, তাই না? লোকটা আমার দু পায়ে দুম করে প্রণাম করে উঠল, তারপর বলল, আপনি সাক্ষাৎ ভগবান ঠাকুরমশাই। লোকজনের মুখ থেকে আপনার কথা অনেক শুনেছি, তা একেবারে মিছে নয়, তা আমি নিজের চোখে দেখে বুঝতে পারছি। আমি জানি আপনি একমাত্র পারবেন আমাদের এই বিপদ থেকে টেনে তুলতে। লোকটা গলা খাকারি দিয়ে বলতে শুরু করলো, আমি কৃষ্ণনাথ বিশ্বাস আছি ঠাকুরমশাই। লোকে আমাকে কেষ্ট বলে ডাকে। বাস ওই বীরভূমের ময়ূরেশ্বরের গায়ে। এক মেয়ে ও বউ নিয়ে আমার ছোট সংসার। বাপের কাছ থেকে যা জমি জমা পাইছি তাতে চাষবাস করে কোন রকমের সংসার চলে। ঘরে বুড়ি মা ছিল, কিন্তু ওনারাও আগের বছর আমাদের ছেড়ে চলে গেছে। মাসখানেক আগে আমি আর আমার বউ আর মেয়ে শুয়ে আছি বড় ঘরে। রাত তখন 2 প্রহর কি 3 প্রহরে ঠেকেছে। একটা গোয়ানির শব্দ শুনে আমার ঘুমটা ভেঙে গেল। চোখ খুলে দেখি আমার মেয়ে ফুলু মা চুপচাপ বসে আছে আর থরথর করে কাঁপছে। আমি ফুলুকে চেপে ধরলাম দোয়াতে, কিন্তু তাও কাঁপন থামছে না। বউ ঘুমে কাতর, ডেকে তুললাম।
বউ একখানা মোটা কাপড় জড়িয়ে দিল, কিন্তু কাঁপুনি কিছুতেই কমছে না। কাঁপতে কাঁপতে হঠাৎ পাগলের মতো করতে লাগলো, হাত পা এদিক ওদিক ছুটতে লাগলো। হ্যাঁ হ্যাঁ, আমরা স্বামী স্ত্রী মিলে আটকে রাখতে পারছিলাম না ওকে। বিশ্বাস করবেন না ঠাকুরমশাই, ওইটুকু বাচ্চা, অত চণ্ডাল শক্তি যে কোত্থেকে আসছিল বুঝতে পারছিলাম না কিছু। আমরা বারবার ওর নাম ধরে ডাকছিলাম, কিন্তু সাড়া দেওয়ার কোনো ইচ্ছা নেই। ঠাকুরমশাই, আমরা হয়তো চাষা ভুষা লোক, কিন্তু আমাদের মেয়ে রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। পাড়ার লোকে বলে দেবী লক্ষ্মী স্বর্গ থেকে নেমে এসেছে। সে কথা যাকে, বিটি থরথর করে কাঁপছে দেখে কি ভয়টাই যে পেয়েছিলাম। প্রথমে ভেবেছিলাম শরীরে বল নেই, হয়তো জ্বর ফর হয়েছে। ওর মা কপালে হাত দিয়ে দেখলো, কিন্তু গরম। মাথায় জল ঢাললাম খুব করে, কিন্তু কিছুতেই ওকে আটকে রাখতে পারছিলাম না ঠাকুরমশাই। ধরে রাখতে হিমশিম খাচ্ছিলাম দুজনে। ভোরের আলো ছুটতে না ছুটতেই মেয়েকে খুঁটির সঙ্গে বেঁধে পাড়ার কবিরাজকে ডেকে ওষুধ আনতে ছুটলাম। কবিরাজের ওষুধ খেয়ে বেটি মোদের কিছুটা শান্ত হলো বটে, কিন্তু দুদিন যেতে না যেতেই এমন সব কাণ্ড ঘটতে শুরু করলো ঠাকুরমশাই, আপনি বিশ্বাস করবেন না ঠাকুরমশাই। বাপ হয়ে মেয়েকে দেখে ভয় লাগে আজকাল। আমার শরীরে রক্ত জল হয়ে গেছে ওইসব দেখে। পাগলের মতো মাথা ঝাঁকায়, থেকে থেকে নাচ করে, এমন সব কাণ্ড কারখানা করে যা আমার বুদ্ধির বাইরে। আমার মেয়ে খুব ঠান্ডা ছিল ঠাকুরমশাই। লেখাপড়া করতো, নিজে মনে পাঠশালা যেত, পাড়ার সঙ্গীদের বড় ভালোবাসতো, কিন্তু কখন যে কিভাবে কি হয়ে গেল ঠাকুরমশাই, আমাদের আমাদের যে কি হয়ে গেল ঠাকুরমশাই। পাড়ার লোকে নানা কথা বলছে। কেউ বলছে ভূতে পেয়েছে, কেউ বলছে জিনে ধরেছে, আবার কেউ কেউ ওদের থেকে উপরে কিছু বলছে। আমার আমার বিটি নাকি সত্যি সত্যি পাগল হয়ে গেছে, ও নাকি আর ভালো হবে না। গায়ের ভরচাজ মশাই সব দেখে শুনে বললেন, আমার বুড়ি মা স্বর্গে যাওয়ার সময় 4 বার দোষ পেয়েছিল, আর তার জন্য নাকি পরিবারের উপর এমন সব অঘটন নেমে আসছে। ভরচাজ মশাই কত কি দোষ কাটাইবার ব্যবস্থা করলো, কিন্তু কিছুতেই কিছু হলো না ঠাকুরমশাই। এদিকে এদিকে আমাদের মেয়ের অবস্থাও দিন দিন অবনতি ঘটতে শুরু করেছে। শুকিয়ে একেবারে প্যাকাটির মতো হয়ে যাচ্ছে দিন দিন। ওর দিকে আর চোখ তুললে তাকাতে পারছি না ঠাকুরমশাই। চোখ তুললেই যেন ভয় করে। লোকটি আবার কাঁদতে শুরু করলো। কাঁদতে কাঁদতে বলল, অনেক আশালি আপনার কাছে এসেছি ঠাকুরমশাই। যদি ফিরিয়ে দেন তাহলে মরা ছাড়া আমাদের আর কোনো গতি নেই ঠাকুরমশাই। ওই রেল লাইনে মাথা দিতে হবে আমাদের। আমরা আমাদের বিটি, আমাদের মেয়েকে খুব ভালোবাসি। ওর কিছু হয়ে গেলে আমাদের বাঁচান ঠাকুরমশাই। তোমরা তো জানো মধু সুন্দরী দেবীর আশীর্বাদে আমি মানুষের বিপদ কতটা তা বুঝতে পারি। 2 চোখ বন্ধ করে কৃষ্ণনাথ বিশ্বাসের পরিবারের উপর বিপদের পরিমাণটুকু মাপার চেষ্টা করছিলাম। আমি ব্যর্থ হলাম। কেউ যেন আমার দৃশ্যপথ ঝাপসা কুয়াশার মতো পাতলা চাদরে মুড়ে দিল। আমি যতবারই সেই কুয়াশার চাদর ভেদ করে সামনের অংশটুকু দেখবার চেষ্টা করছি, ততবারই চাদরটা যেন পুরু হয়ে আসছে। আমি হতবাক হয়ে পড়লাম। তাহলে কি মধু সুন্দরী দেবীর আশীর্বাদ আমার কাছে ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে, নাকি অন্য কোনো অশুভ শক্তি আমার সমস্ত শক্তিকে শুষে নিয়ে আমাকে নিঃস্ব করে দিতে চাইছে? মনে মনে কিছুটা বিচলিত, স্তম্ভিত হলেও কৃষ্ণনাথ বিশ্বাসকে সে কথা বললাম না। মোটেও এমন কিচ্ছু হয়নি এই অভিব্যক্তি ফুটিয়ে তুললাম। শুধু ওকে বললাম,
তুমি এখন বাড়ি যাও, ফিরতি ট্রেন পেয়ে যাবে। আগামী শুক্রবার অমাবস্যা, আমি তার আগের দিন তোমার বাড়ি পৌঁছে যাব এবং যাবতীয় যা করার অমাবস্যার রাত্রিতে করব। লোকটা আমার কথায় কিছুটা আশ্বস্ত হলো, তবুও মনের মধ্যে কিন্তু কিন্তু ভাব রেখে বলল, ঠাকুরমশাই, এর মাঝে কোনো অঘটন ঘটবে না তো? অঘটন ঘটবে কি ঘটবে না এই নিয়ে আমি নিশ্চিত ছিলাম না। তবুও মানুষটাকে মনের জোর দেওয়ার জন্য দুটি মন্ত্রপুত তাবিজ লোকটার হাতে দিয়ে বললাম, এই কদিনে কিচ্ছু হবে না, তুমি বাড়ি গিয়ে মেয়ের গলায় পরিয়ে দেবে, তাহলে এখন আর কিছু হবে না। কেমন? তুমি সাবধানে বাড়ি যাও এবং বাড়ি ফিরে মেয়েকে চোখে চোখে রাখো। বেলা বাড়ছে, তুমি এখন এসো। হ্যাঁ। ট্রেনে চেপে অমাবস্যার আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার পৌঁছলাম সাঁইথিয়া এবং সেখান থেকে ময়ূরেশ্বর। সাঁইথিয়া থেকে ময়ূরেশ্বরের দূরত্ব ওই 9 মাইলের মতো হবে। তা সাঁইথিয়া স্টেশনে যখন নামলাম, সূর্য দেবতা সবে মাত্র পশ্চিম আকাশে পদার্পণ করেছেন। দেহের ছায়া লম্বা হতে শুরু করেছে আবার। স্টেশনের বাইরে লোকজন তেমন নেই। ট্রেন থেকে খুব বেশি লোক নামেনি বীরভূমের এই ছোট্ট শহরে, আর যারা নেমেছিল তাদের একজনেরও গন্তব্য ময়ূরেশ্বর মনে হলো না। বেশ কিছুক্ষণ স্টেশনের বাইরে দাঁড়িয়ে থেকে স্টেশনের অপর প্রান্তে গেলাম। এখানে নন্দিকেশ্বরীর মন্দির। বীরভূমে যে কটি সতীপীঠ আছে তার মধ্যে অন্যতম এই নন্দিকেশ্বরী তলা। সতীর কণ্ঠনালী এখানে পড়েছিল। তখন সাঁইথিয়ার নাম ছিল নন্দীপুর। যাই হোক, বেশ কিছুক্ষণ মন্দিরে সময় কাটিয়ে পৌঁছলাম নদীর তীরে, ময়ূরাক্ষী নদী। পাশ ঘেঁষে সাপের মতো বেয়ে চলেছে ময়ূরাক্ষী নদী। নদীটার গভীরতা ও চওড়া দেখে বোঝা যায় এককালে ফুটন্ত যৌবন খেলা করত নদী বক্ষে। এখন বয়সের ভারে জীর্ণ ও রিক্ত। আজ সেসব অতীত। মিহি বালি ঢাকা পড়ে গেছে কার্পেটের মতো নরম ঘাসে। এখানে ওখানে বেড়ে উঠেছে ঝোপঝাড়। অবশ্য এখনো বর্ষাকালে যৌবন ফিরে পায় এই নদী, ফিরে পায় আবেগ ঘন মুহূর্ত। নদীর তপ্ত বালু রাশির উপর হেঁটে অপর পারে তালতলাতে এসে পৌঁছলাম। তালতলা নামক জায়গাতে পৌঁছেই একটা গরুর গাড়ি দেখতে পেলাম। গরুর গাড়ির টোপরের ভিতর বসে থাকা একজন বয়স্ক গোছের লোক মুখ বাড়িয়ে জিজ্ঞাসা করলো, আপনি তারানাথ চক্রবর্তী না? আমি মাথা নাড়াতে বললেন, উঠে আসুন, উঠে আসুন, আমার বাড়ি ময়ূরেশ্বর। আপনার গন্তব্য তো ওখানে, উঠে আসুন। গরুর গাড়ি স্বচ্ছন্দ গতিতে চলতে লাগলো, ক্যাঁচ কোঁচ শব্দ করে। গাড়ি চালক মুখে অদ্ভুত শব্দ করে গরুদের চলতে বাধ্য করছে। টোপরের মধ্যে বসে থাকা ব্যক্তি আমাকে প্রণাম জানিয়ে বললেন, আমি সাধন পাণ্ডে। আমি একজন সামান্য পূজারী। বছরে 2 বার তারামায়ের পূজার ভার পড়ে আমার পরিবারের উপর। সেবার ফাগুন মাসে যখন মায়ের পুজো দিতে গিয়েছিলাম, আপনাকে দেখেছিলাম। কথা বলবার সুযোগ হয়নি, কিন্তু আজ সেই সুযোগ পেয়ে নিজেকে বড় ধন্য মনে হচ্ছে। আপনি স্বয়ং মাতুপাগলির শিষ্য। আপনার শক্তি সম্পর্কে আমি অবগত। সেই জন্য কেসটাকে আপনার কাছে আমি পাঠিয়েছিলাম। কেষ্ট ফিরে এসে জানিয়েছিল আপনি শুক্রবার মানে আগামীকাল আসবেন। তেমনই কথা ছিল। সে যাকে কৃষ্ণনাথের মেয়ে ভালো আছে তো? সাধন পাণ্ডের মুখটা শুকিয়ে গেল। আর ভালো, শুকিয়ে প্যাকাটির মতো হয়ে গেছে। কেষ্টকে দেখলে বড্ড কষ্ট হয়। বেচারা মেয়েটাকে বাঁচানোর জন্য কি না করছে। তবে ওর আর ভয় নেই। আপনি নিশ্চয়ই ওর মেয়েকে সুস্থ করে তুলবেন। সবই মা তারার কৃপা। তিনি চাইলেই সব হবে। আপনি আমি উপলক্ষ মাত্র। কথা বলতে বলতে পৌঁছে গেলাম ময়ূরেশ্বরে। সুজলা সুফলা শস্য শ্যামলা গ্রাম। কাঁচা রাস্তার ধারে বড় বড় গাছ মাথা তুলে দাঁড়িয়ে
চোখ মিটমিট করে অনেক দূর পর্যন্ত আগত অতিথিদের আপ্যায়ন করছে। রাস্তার দুধারে সবুজ ঘন ধান ক্ষেত। বহুদিন পর সবুজের সান্নিধ্য পেয়ে মনটা আবার সতেজ হয়ে উঠল। সাধন পাণ্ডে আমাকে কৃষ্ণনাথের বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে বিদায় নিল। তখন সন্ধে নামবে নামবে করছে। কৃষ্ণনাথের বাড়ির উঠোনে পা দিতেই কৃষ্ণনাথ পড়ি করে আমার কাছে ছুটে এলো। নিঃশ্বাস নিতে নিতে বলল, আপনি আপনি এসেছেন ঠাকুরমশাই, পথে আসতে কোনো অসুবিধা হয়নি তো? আমাদের ক্ষমা করবেন ঠাকুরমশাই, আপনি আজ আসবেন জানলে আমি নিজেই স্টেশনে আপনাকে নিয়ে আসতাম। ও বউ, ও বউ, দেখো ঠাকুরমশাই এসেছেন। কৃষ্ণনাথের বউ স্বামীর কথা শুনে দৌড়ে এসে আমার পায়ে পড়ে কাঁদতে লাগলো। আমার মেরে বাসান বাসান, ওর কিছু হয়ে গেলে আমরা যে শেষ হয়ে যাব, আমরা একেবারে শেষ হয়ে যাব। দয়া করে বাবা, আমাদের মেয়েকে আগের মতো হাসি খুশি করে দেন বাবা, আগের মতো করে দেন। কৃষ্ণনাথের বউয়ের দুঃখটা অশ্রু আমার পায়ের পাতার উপর পড়তেই মনটা হুহু করে উঠল। তান্ত্রিকদের কোনো মায়া নেই, মমতা নেই, সংসারের সঙ্গে কোনো মানবিক বন্ধন নেই। তবুও বিশ্ব সংসারের সমস্ত কিছু বন্ধন ছিন্ন করে আমার মনটা মায়ের জন্য ভারাক্রান্ত হয়ে উঠল। আমার মাও বোধহয় আমার জন্য এমন করেই পথ চেয়ে বসে আছে। মায়ের জাত বোধহয় এমনই হয়। পা থেকে তুলে কৃষ্ণনাথের বউয়ের মাথায় হাত দিলাম কাল ভৈরবকে স্মরণ করে, কিন্তু আমার চোখ আটকে গেল কৃষ্ণনাথের বউয়ের বাম হাতের বাহুতে কামড়ানোর দাগ। কেউ যেন প্রবল আক্রোশে দাঁত বসিয়েছে সেখানে। শুধু দাঁত বসিয়ে ক্ষান্ত হয়নি, তুলে নিয়েছে মাংস। আমি কৃষ্ণনাথের বউয়ের চোখের দিকে তাকালাম, চোখের উপর কাটা চিহ্ন। কৃষ্ণনাথের বউ আমার জিজ্ঞাসা অনুধাবন করে বলল, আমি ওর কাছে গেলে যে আমার হাত কামড়ে ধরে, লাল লাল চোখ বার করে আমাকে গিলে খেতে চায়। ভস্তাস মশাই আমাকে মেয়ের কাছে যেতে মানা করেছেন, কিন্তু আপনি বলেন নিজের মেয়ের কাছে কোন মা না গিয়ে থাকতে পারে? কোন বলেন ঠাকুর মশাই, আপনি বলেন। কি ছুটি মুখে তোলে দিও, দুটকুচু মুখে তোলার জন্যই ওর কাছে যাই, না খেলে যে আমরাও কিছু মুখে তুলতে পারি নে। আহা, সন্তানের প্রতি ভালোবাসা বোধহয় এমনই হয়, যে ভালোবাসায় কোনো স্বার্থ নেই, আছে শুধু মমতার দায়িত্ব। আমি কৃষ্ণনাথ বিশ্বাসের বউকে বললাম, তোমাকে কথা দিচ্ছি মা, তোমার মেয়েকে তোমার কোলের স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে দেব। এটুকু বিশ্বাস রাখো মা, এটুকু বিশ্বাস রাখো। আমার কথায় আশ্বস্ত হয়ে কৃষ্ণনাথের বউ শাড়ির আগা দিয়ে চোখ মুছতে মুছতে ঘরের ভিতরে গেল। ভেতর থেকে কাঁসার ঘটিতে করে জল এনে আমার পা ধুতে এগিয়ে এলো। ওর কাণ্ড কারখানায় আমি একটু বিরক্তই হলাম। আমি এখানে খাতির যত্ন খেতে আসিনি। মৃদু একটা ধমক দিয়ে বললাম, এসবের কোনো দরকার নেই। আমি যে কাজের জন্য এখানে এসেছি তার সুরাহা করার পর আমার খাতির যত্ন করোখন। মেয়ে কোথায় আছে চলো দেখি। কৃষ্ণনাথের বাড়ির উঠোনে কুয়োতলা, সেখান থেকে জল তুলে হাত পা ধুয়ে ঘরের ভিতরে গেলাম। কৃষ্ণনাথের মেয়ে খুঁটির সাথে বাঁধা, দেহ প্যাকাটির মতো হয়ে গেছে, দুপাশে হাত দেহের সাথে লেগে আছে। হাত তো নয়, যেন লিকলিকে দড়ি, ঘাড় কাত করা আছে। আমি মাথা তুলে মুখটা দেখার চেষ্টা করলাম। চোখের তলায় শুধু কালি নয়, সারা মুখে ছড়িয়ে আছে অন্ধকার। এই অন্ধকার আজকের নয়,
আজ থেকে অনেক 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 যুগ আগে এইটুকু মেয়েকে এমন অন্ধকার কিভাবে গ্রাস করলো জানতেই হবে, আর জেনে সেখান থেকে উদ্ধার করতে হবে তাকে। মনে মনে সংকল্প করলাম, যেমন করেই হোক অন্ধকার থেকে উদ্ধার করব ফুলুকে। কৃষ্ণনাথ ধরা গলায় বলল, এখন সারাক্ষণ বেঁধে রাখতে হয়, ছাড়া পেলেই ওর মাকে মেরে ধরে একাকার করে, এমনকি দৌড়ে যে কুয়োতে ঝাঁপাতে চায়। আমি ফুলুর থুতনিতে হাত দিয়ে ওকে নিরীক্ষণ করছি। হঠাৎ ফুলু লাল লাল চোখ করে তাকালো আমার দিকে। আমি থুতনি ছেড়ে কিছুটা পিছিয়ে এলাম। প্রবল আক্রোশে মাথা ঝাঁকাতে লাগলো। কটমট করে তাকাতে তাকাতে বলতে লাগলো, কে তুই? কেন এসেছিস এখানে? কি চাই? কি চাই তোর? ফুলুর গলা ফুলুর ছিল না। এইটুকু মেয়ের এমন গলা হতে পারে না। আমি গলা গম্ভীর ও শক্ত করে বললাম, ফুলুর দেহ থেকে তোমাকে তাড়াতে এসেছি। দয়া করে বাচ্চা মেয়েটিকে ছেড়ে চলে যাও। ওইটুকু মেয়েকে কষ্ট দিও না, কষ্ট দিও না। ছেড়ে যাও? ছেড়ে যাব? কার শরীর ছেড়ে যাব? আমি কোথাও যাব না। এ আমার শরীর, আর এই শরীরেই থাকবো। কটাকে শেষ করে তবে যাব, বুঝলি? কিন্তু তুমি কে? তোমার উদ্দেশ্য কি? খুব তো এসেছিস আমাকে তাড়াতে। তুই নিজেই জেনে নে না, আমাকে কেন জিজ্ঞেস করছিস? হ্যাঁ, কিসের রোজা তুই? হ্যাঁ, আমার কাছে বাধা দিস নে। বাধা দিলে তোকেও মেরে ফেলবো। পালা, পালা তুই। আমি আর কিছু বললাম না। ফুলু জোরে জোরে মাথা ঝাঁকাতে লাগলো, শরীর ঝাঁকাতে লাগলো। প্রবল ঝাঁকানিতে দড়ি আলগা হয়ে এলো, যে কোনো মুহূর্তে ছিঁড়ে ফেলবে। কৃষ্ণনাথের বউকে বললাম, তাড়াতাড়ি এক বাটি জল নিয়ে এসো বৌমা। কৃষ্ণনাথের বউ জল নিয়ে এলে আমি হাতের তালুতে জল রেখে মন্ত্র পড়ে ছিটিয়ে দিলাম ফুলুর মুখে। গোঙাতে গোঙাতে ফুলু নিস্তেজ হয়ে নেতিয়ে পড়ল। ঘাড় একপাশে কাত হয়ে এলো। উঠোনে একটু একটু করে আধার জমতে শুরু করেছে। কৃষ্ণনাথের দক্ষিণ দিকের পাঁচিল লাগোয়া নিম গাছের চেরা চেরা পাতার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে কালো আকাশ। কৃষ্ণনাথের কাছ থেকে কাছে পিঠে কোথায় পুরনো মন্দির আছে বা না আছে সেটা জেনে নিয়ে বেরিয়ে পড়লাম দক্ষিণ দিকের রাস্তা বরাবর। আকাশে দু একটা তারা ফুটতে শুরু করেছে। চাষাদের ঘরগুলো ছাড়িয়ে আমি হেঁটে চললাম পুরনো মন্দিরের খোঁজে। চলতে চলতে চওড়া মাটির রাস্তা সরু হয়ে এলো। কোনো এক অজানা আকর্ষণে এগিয়ে চলেছি দুর্নিবার গতিতে। জনপদ পথঘাট ছাড়িয়ে পৌঁছালাম বিস্তীর্ণ ধান খেতে। সরু আলপথে চলতে অসুবিধা হতে লাগলো। এতক্ষণ আকাশের তারাগণ আমাকে পথ দেখাচ্ছিল, তা যেন হঠাৎই আলোর ঘনত্ব কমিয়ে দিয়েছে। এক অসম্ভব অন্ধকার দুনিয়ায় প্রবেশ করছি আমি। চারিদিক অন্ধকার বন্যায় ডুবে গেল। ফসল ভর্তি জমি, শিশির ভেজা মেঠো পথ। ময়ূরেশ্বর ছাড়িয়ে কখন যে অনেকটা দূরে চলে এসেছি খেয়াল করিনি। খেয়াল হতে দেখলাম সামনে একটা নালা। নালার এপারে ধানের জমি আর ওপারে জঙ্গল। তার মাঝে সাপের মতো পড়ে আছে নালাখানা। নালা পেরিয়ে জঙ্গলে প্রবেশ করলাম। প্রথম দিকে জঙ্গল পাতলা ছিল। চলতে চলতে পাতলা জঙ্গল ঘন হয়ে এলো। পায়ের তৈরি সংকীর্ণ পথে এগিয়ে চলেছি। আদিম বনজ গন্ধ মাঝে মাঝে নাকে ধাক্কা মারছে আমার। নিরাশার মতো উঁচু উঁচু গাছ,
আমাদের চারপাশে দাঁড়িয়ে। অন্ধকার মেখে দাঁড়িয়ে আছে আম, কদম, ডুমুর, জাম, বট, পাকুড় প্রভৃতি গাছগাছালি। গাছেদের পাতা, ডাল, কাণ্ড ছাড়িয়ে আকাশের আভা প্রবেশ করতে পারছে না। পবনদেব যেন তার যাতায়াত বন্ধ করে দিয়েছে আজ। আশেপাশে কোথাও কিছু শব্দ নেই। আদিম বনজ গন্ধ মাখতে মাখতে অবিনাশ শুকনো পাতা ডালপালা মারিয়ে খোলা নির্জন প্রান্তরে এসে উপস্থিত হলাম। জায়গাটা অনেকটা ফুটবল প্রান্তরের মতো। বড় বড় গাছ চারপাশে গ্যালারির মতো দাঁড়িয়ে। ঢাক, ঢোল, কাঁসর ঘণ্টা অবিরাম ধারায় বেজে চলেছে। মাঝে মাঝেই ভেসে আসছে উলুধ্বনি। চারিদিকে ছড়িয়ে আছে ধুনোর গন্ধ, অর্থাৎ সমগ্র ব্যবস্থাপনা জানাচ্ছে কাছে পিঠে কোথাও মন্দির আছে, আর সেখানে কোনো দেব দেবীর পূজা অর্চনা হচ্ছে ধুমধামের সাথে। কাঁসর ঘণ্টার আওয়াজ অনুসরণ করে আমি সেদিকে এগিয়ে চললাম। পায়ের তলায় দূর্বা ঘাস মারিয়ে কুয়াশার পথ ভেদ করে পৌঁছলাম গভীর জঙ্গলে। বড় বড় গাছপালা, সাদা কুয়াশা, কালো অন্ধকার মেঘে দৈত্যের মতো করে মাথা উঁচু করে দাঁড়িয়ে। কালো আকাশের নিচে মাঝে মাঝে মাথা দোলাচ্ছে তারা। একসময় দূর্বা ঘাস বদলে পায়ের তলায় এলো শুকনো পাতা। শুকনো পাতার উপর খচমচ শব্দ তুলে আওয়াজ অনুসরণ করে এগিয়ে চলেছি আমি অজানার উদ্দেশ্যে। কোন অজানার ডাকে চলেছি জানি না, কেন যাচ্ছি তাও জানি না, তবে এগিয়ে চলেছি দুর্নিবার আকর্ষণে। মন বলছে ওই মন্দির কিছু সত্যের সন্ধান দেবে, আর সত্যের হদিশ পেতে যত এগোচ্ছি তত ঘন হয়ে আসছে জঙ্গল, আর তত জোরালো হচ্ছে কাঁসর ঘণ্টার আওয়াজ। আদিম বনজ এবং ধূপ ধুনোর গন্ধে এখানকার বাতাস মম করছে। ভারী বাতাস ধাক্কা মারছে নাকে, মুখে। আরো দুপা এগিয়ে গিয়ে চোখ পড়ল অন্ধকার পুড়ে দাঁড়িয়ে আছে বিশাল একটা ভাঙা মন্দির। চিটচিটে নরম অন্ধকার। ক্ষেত্রবক্ষ থেকে ছুটে আসা পাতলা শীতল কুয়াশা মেখে দাঁড়িয়ে আছে সেই মন্দিরটা। মন্দিরে চূড়া নেই, অথবা থাকলেও কালের গর্ভে বিলীন হয়ে গেছে। মন্দিরের পরিধি বরাবর উঁচু উঁচু গাছগুলো দালোয়ানের মতো দাঁড়িয়ে মন্দিরটাকে রক্ষা করছে। মশাল হাতে কয়েকজন লোক আনাগোনা করছে। আমি মন্দিরের ভিতরে প্রবেশ করলাম। ভিড়ে ঠাসা হয়ে আসে মন্দিরের গর্ভগৃহ। এক পাশে ঢাক ঢোল বাজিয়ে এরা চামড়ার উপর কাঠি মেরে শব্দ তুলছে, অন্যদিকে উপস্থিত জনতা মাঝে মাঝেই উলুধ্বনি, শঙ্খধ্বনি দিচ্ছে। মন্দিরের মাঝে বিরাজ করছে অষ্ট ধাতু নির্মিত এক স্থির যৌবনা, সর্বগুণের আধার রূপী এক দেবী। তার শ্রীঅঙ্গ শ্বেত চাপার মতো অত্যন্ত কোমল, মনোহারী। তার দিব্য অঙ্গের শোভা কোটি কোটি পূর্ণচন্দ্রকেও ম্রিয়মান করে দেয়। তার পরনের কাপড় বহ্নিশুদ্ধ, নানাবিধ বহুমূল্য রত্নভূষণে তিনি বিভূষিতা। মল্লিকার মালা দিয়ে সাজানো কেশরাশি তার পৃষ্ঠদেশের শোভা বর্ধন করছে। তার শারদ পদ্মের মতো মুখে বিল্ল ফলের মতো ওষ্ঠ শুদ্ধ দন্তরাজি বিরাজমান। সরোবরে প্রস্ফুটিত নীল পদ্মের মতো শোভা বর্ধনকারী নয়ন যুগল। এই দেবী, যিনি জগদ্ধাত্রী রূপে জগৎকে সম্পদ প্রদান করছেন, এবং তিনি আমাদের ভয়ঙ্কর সংসার সাগরে প্রাণকারী জ্যোতি স্বরূপিনী। হ্যাঁ, মনে পড়েছে, তারাপীঠে থাকাকালীন মাতু পাগলি এমন দেবীর বর্ণনা দিয়েছে। দেবী চণ্ডী মঙ্গলা, অসম্ভব ক্ষমতা তার। লাল রঙের কৌপিন বস্ত্র পরিহিত পুরোহিত সবে মাত্র পুজো শেষ করেছে। ঘামে চিকচিক করছে মুখমণ্ডল। মায়ের মূর্তির সামনে সোনার হাঁড়ি কাঠ।
প্রদীপের হলদেটে আলো পড়ে চকচক করছে। পুরোহিত মশাই পুজো ছেড়ে হাঁড়ি কাঠের দিকে এগিয়ে গেল। এবার বলিদান হবে। ভাবলাম কোনো নিরীহ পশুর জীবনের পরিসমাপ্তি ঘটবে আজ। পুরোহিত মশাই তার পাশে দাঁড়িয়ে থাকা লোকটিকে ইশারা করে একজনকে কিছু একটা আনতে বলল। লোকটি চলে গেল। কিছুক্ষণ পরে যা নিয়ে এলো তার দেখে যার পর নাই আমি অবাকই হলাম। একটি বাচ্চা মেয়েকে কোলে করে নিয়ে এলো লোকটি। ঘাড়ে মুখ গুঁজে থাকায় খুব স্পষ্টভাবে দেখা না গেলেও যতটুকু দেখা যাচ্ছে তাতে বোঝা যাচ্ছে মেয়েটির সারা মুখমণ্ডল লাল সিঁদুরে আবৃত, চোখ বন্ধ। নিস্তেজ হয়ে লুটিয়ে আছে লোকটির ঘাড়ে। আরো কতগুলো লোক হাড়ি কাঠের চারপাশে গোল হয়ে দাঁড়ালো। খুব চাপা স্বরে কথা বলছে তারা। যে লোকটি বাচ্চা মেয়েটিকে কাঁধে করে দাঁড়িয়েছিল সেও এবার ধীরে ধীরে এগিয়ে গেল হাড়ি কাঠের দিকে। বাচ্চা মেয়েটিকে কোল থেকে নামাতে দু একজন সাহায্য করলো। পুরোহিত মশাই নির্দেশ করতেই বাচ্চা মেয়েটির মাথা হাড়ি কাঠে ভরা হলো। আর তখনই মুখটা সম্পূর্ণরূপে স্পষ্ট হতেই চমকে উঠলাম। এ তো কৃষ্ণনাথের মেয়ে ফুলু। এইটুকু বাচ্চা মেয়েকে সমর্পণ করা হবে দেবীর উদ্দেশ্যে। দেবী কি আসলেই নরবলি চায়? কিন্তু তিনি তো মা হয়ে সন্তানের প্রাণ কেড়ে নিতে পারেন না। এ অন্যায়, ঘোর অন্যায়। এত লোকের সামনে অন্যায় ঘটতে দেওয়া যায় না, কিছুতেই না। আমি ছুটে গেলাম বাচ্চা মেয়েটিকে বাঁচানোর জন্য। হাড়ি কাঠ থেকে বাচ্চা মেয়েটিকে বের করার জন্য লোকগুলোকে অনুরোধ করলাম, কিন্তু অদ্ভুত ভাবে কেউ আমার কোনো কথা শুনতে পাচ্ছে না। আমি পুরোহিতের হাত ধরে বোঝাবার চেষ্টা করলাম, কিন্তু পুরোহিত মশাই আমার স্পর্শ অনুভব করতে পারছে না। উপায় অন্ত না পেয়ে হাড়ি কাঠ থেকে বাচ্চা মেয়েটিকে বের করতে উদ্যত হলাম, কিন্তু সবই বৃথা। হাড়ি কাঠে আমি স্পর্শ করতে পারছি না। আমার হাত কোথাও বাধা প্রাপ্ত হচ্ছে না, হাওয়ায় ভেসে যাচ্ছে শুধু। আমি দেবী মূর্তির দিকে স্থিরভাবে চাইলাম। মৃন্ময়ী দেবীর চিন্ময়ী সাজ। আমি বুঝলাম আমি কালের আবর্তে পড়ে অনেক যুগ আগে পৌঁছেছি। এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা ছাড়া আর কোনো উপায় নেই। পুরোহিত মশাই বাচ্চা মেয়েটির মাথায় হাত দিয়ে বিড়বিড় করে মন্ত্রোচ্চারণ করলো। তারপর একজনকে চোখের ইশারা করতেই বিশাল দা নিয়ে এসে হাজির হলো। সারা শরীর তার ঘামে ভিজে, মাথায় পাকড়ি বাঁধা। পুরোহিত মশাই বাচ্চা মেয়েটির মুখমণ্ডলে আঙুল দিয়ে কিছুটা সিঁদুর নিয়ে লোকটার চওড়া কপালে লাগিয়ে দিল। লোকটা হাঁটু মুড়ে বসে পড়লো হাড়ি কাঠের সামনে। মাথার উপরে দা তুলে নিল। পরবর্তী ঘটনা কি ঘটতে চলেছে তা হয়তো আন্দাজ করতে পারছো তোমরাও, আর আমারও অসুবিধা হয়নি সেদিন। কিন্তু কি কারণে এমন অন্যায় নরবলি, তা আবার বাচ্চার, একটা সরল ফুটফুটে বাচ্চার? সেটা জানার জন্য আরো কিছু ঘটনা ঘটার জন্য অপেক্ষা করতে লাগলাম। পুরোহিত মশাই জয় মা বলে মায়ের জয়ধ্বনি দিতে লাগলেন। আর ঢাক ঢোল বাজতে শুরু করলো। সবাই ধ্বনি দিতে শুরু করলো। কেউ কেউ মা বলে ডাকতে লাগলো কপালে হাত ঠেকিয়ে। মুহূর্তেই গর্ভগৃহের বাতাস ভারী হয়ে এলো। নরবলি দেওয়া লোকটা জয় মা বলে চেঁচিয়ে উঠে নামিয়ে দিল বিশাল রামদা। রক্তের ছিটে গিয়ে লাগলো মানুষের চোখে, মুখে, আর লাগলো দেবীর পায়ে। কি বিভৎস দৃশ্য বিভূতি! কিশোরী, আমি কি বলবো? আমার বলতে গেলেও এখনো গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছে, মনটা ভারী হয়ে আসছে। আর জানো, তখনই এক নানাবিধ অলংকার পরিহিতা মাঝবয়সী মহিলা দেবীর চরণে পড়ে উল্লাস ভঙ্গি করে কাঁদতে লাগলো। এইভাবে কয়েক মুহূর্ত কেটে গেল।
মাঝবয়সী মহিলাটি হাসি মুখে মন্দির থেকে বেরিয়ে গেল। চারিদিকে তার পালোয়ান আর লেঠেল, আভিজাত্যের ছাপ তার প্রত্যেক পদচিহ্নে, এবং সঙ্গে রয়েছে ক্রূরতা। মহিলা বিদায় নিতে ধীরে ধীরে মন্দিরের ভিড় পাতলা হলো। আমি মন্দির থেকে বেরিয়ে পূর্ব দিকে হাঁটতে লাগলাম। আমি যত হাঁটছি সময় তত পিছিয়ে যাচ্ছে। দুপাশে দাঁড়িয়ে থাকা গাছেদের মাথায় অন্ধকার নামছে চুইয়ে চুইয়ে। কত বিবর্ণ অতীত ধুলো হয়ে জমে আছে পাতায় পাতায়। জোনাকি দল কবেই বা ওই রঙহীন অন্ধকার কাটতে পেরেছে? জোনাকি দল কবেই বা ওই রঙহীন অন্ধকার কাটতে পেরেছে? বেশ কিছুটা যেতেই জঙ্গল আবার পাতলা হয়ে এলো। বুঝলাম জঙ্গল শেষ হয়ে আসছে। দু একটা গাছ একাকী নিঃসঙ্গভাবে দাঁড়িয়ে, পায়ের তলায় শ্যাওলা লতা গুলব। আমি সেগুলো বাঁশ কাটিয়ে আরো পূর্ব দিকে এগোতে লাগলাম। সামনে একটা জলাভূমি, তবে জল নেই। তারপরেই জনভূমি। বনভূমি আর জনভূমির মাঝে শুধু একটা জলাভূমি। জলাভূমি পেরিয়ে উঠলাম চাষির খামারে। চারিদিকে খড়ের পালক। শিশির ভেজা খড়ের উপর দুটো কাঠবেড়ালি না ঘুমিয়ে যুদ্ধ করছে। তোমরা তো জানো আমি প্রকৃতির খুঁটি নাটি অনুভব করতে পারি। লন্ডনের কমলা আলো দু একটা মাটির কুড়ে ঘর থেকে উকি দিচ্ছে, জানান দিচ্ছে গৃহবাসী এখনো ঘুমায়নি। আমি কেমন যেন ভোরের মধ্যে দিয়ে খামার থেকে বেরিয়ে আলপথ দিয়ে কিছুটা এগিয়ে একটা বাড়ির উল্টো দিকের জানলার সামনে এসে দাঁড়ালাম। জমিদার বাড়ি মৃদুমন্দ কথা ভেসে আসছে সেখান থেকে, কখনো চাপা তো কখনো উচ্চ স্বরে, কখনো হাওয়ায় দুলছে কান্নার শব্দ। খাড়া হয়ে দাঁড়ালে জানলা বুকের উচ্চতায় উঠে আসে। আমি মাথা নিচু করে দেখতে লাগলাম ঘরের ভিতরের কার্যকলাপ। গৃহস্থের বাড়িতে উকি দেওয়া ভদ্রলোকের কাজ নয়। কিন্তু কি জানো, সেদিন যেন আমি নিজের ইচ্ছাধীন ছিলামই না। কেউ যেন কিছু দেখাতে চাইছে, সত্যের হদিশ দিতে চাইছে, আর সেজন্য এত পথ এত অন্ধকার মারিয়ে আমার এখানে আসা। ইতিহাসের পঙ্কিল অধ্যায়ে কত নির্মম ইতিহাস চাপা পড়ে আছে। আমি এখন দাঁড়িয়ে আছি বলিদানের আগের রাতে। আমি বাঁশের তৈরি জানলার ওপারে চোখ মেলে দেখতে লাগলাম। তিনটে ছায়ামূর্তি, দুটো বড় একটি ছোট, কথা বলতে বলতে ঘরের মধ্যিখানে এসে দাঁড়ালো তারা। ছোট ছায়ামূর্তিটি মিহি গলায় বলল, বাবা, তুমি কষ্ট পেও না। আমি সব জানি। ওরা আমাকে বলি দিতে চায়, কিন্তু দিক না বাবা। মায়ের চরণে তোমার মেয়ের আত্মদান হবে। এ কি কম পুণ্যের কাজ গো? তোমরা জানো না, সন্তানের পুণ্যে মাতা পিতারও পুণ্য হয়। বাবা লোকটি কোনো কথা বলছে না। লোকটি আর নিজেকে ধরে রাখতে পারল না, হাউ মাউ করে কাঁদতে লাগলো। না না, এ হতে পারে না। আমি বেঁচে থাকতে কিছুতেই তোকে হারাতে পারবো না। বিদ্রোহ করব জমিদার গিন্নির সাথে। গায়ের লোকজনদের নিয়ে আগুন লাগিয়ে দেব জমিদার বাড়িতে। মায়ের পুজোর নামে অন্যায় হতে পারে না, পারে না। দু এক মুহূর্ত ভাবলো পুরুষ মানুষটি, তারপর গলায় দ্রুততা ভাসিয়ে বলল, চ পালাই এখান থেকে। বহু দূরে চলে যাব। জমিদার গিন্নি আমাদের টিকিটিও খুঁজে পাবেন না। চল রে মামুনি, চল। মেয়ে ও বউকে নিয়ে পুরুষ মানুষটি যখন দরজার দিকে পা বাড়াচ্ছে, ঠিক তখনই দুজন সন্ডা মার্কা লোক হাতে মশাল নিয়ে দরজা রোধ করে দাঁড়ালো। একজনের গলা কর্কশ। জমিদার গিন্নি তাহলে ঠিকই আন্দাজ করেছিল। ঠিক সময়ে না এলে বিপদ হয়ে যেত। এবছর মায়ের পুজোর ব্যাঘাত ঘটত। দয়া করে তোমাদের পায়ে পড়ি, আমাদেরকে যেতে দাও। তোমাদের কি কোনো মায়া দয়া নেই? বলি নয় রে, বলি নয়, ভোগ বল, ভোগ। মায়ের উদ্দেশ্যে বলি চড়বে তোর মেয়ে, আর তুই বলছিস অন্যায়। এই বড়দার আর মাগি লোকটাকে বেঁধে নিয়ে চল।
আর আমি বাচ্চাকে নিয়ে যাচ্ছি। গিন্নিমা বলে দিয়েছেন মায়ের ভোগের বস্তুতে যাতে এক ফোঁটা আঁচড় না লাগে। সামান্য খুঁত থাকলে মা গ্রহণ করবেন না। এ বাঁধ বাঁধ। শেষ কথাগুলো বলল তার সঙ্গী লোকটির উদ্দেশ্যে। বেশ কিছুক্ষণ ধস্তাধস্তি চলার পর দড়ি দিয়ে বেঁধে টানতে টানতে নিয়ে গেল জমিদারের পেয়াদাগুলো। কিন্তু যাওয়ার আগে ধস্তাধস্তির ফলে লণ্ঠন উল্টে যাওয়ার এবং নিভে যাওয়ার আগে দেখতে পেলাম ছোট মেয়েটি আর কেউ নয়, ফুলু। জানলা থেকে সরে এসে আমি খোলা আকাশের নিচে দাঁড়ালাম। অগন্তি নক্ষত্র রাশি জোনাকির মতো জ্বলছে আর নিভছে। শিশিরে ধৌত হয়ে পড়ছি আমি। কোনো রথে চেপে আমি সময়ের উল্টো দিকে চলেছি। সময় আমাকে যা দেখাবার দেখিয়ে দিল। বাকি কাজ আমাকে আগামীকাল সমাপ্ত করতে হবে। একটু একটু করে সামনের ঘর বাড়ি সব পাল্টে যেতে থাকলো। ইতি উতি ছড়িয়ে থাকা কুড়ে ঘর বদলে এখন শুধু সামনে ধানভূমি। আমি ফিরে আসতে উদ্যত হলাম। যে পথে গিয়েছিলাম সে পথে ফিরে এলাম। যেখানে মন্দির ছিল সেখানে মন্দির নেই, বদলে কয়েকটা শ্যাওলা ইট পাথর ধরে পড়ে আছে। কৃষ্ণনাথের বাড়িতে যখন ফিরে এলাম তখন ভোরের আলো একটু একটু করে ফুটতে শুরু করেছে। কৃষ্ণনাথ দাওয়ার খুঁটিতে ঠেস দিয়ে ঘুমিয়ে আছে। তার গায়ে সামান্য হাত দিতেই চমকে উঠল। ঠাকুরমশাই, আপনি সারা রাত কোথায় ছিলেন? আপনার জন্য বড় চিন্তা হচ্ছিল। সারা রাত আপনার দর্শন না পেয়ে অবাক হয়ে গেছিলাম। আমি হাসলাম। ভবঘুরের জন্য দুশ্চিন্তা করতে নেই, হয় তারা কিছু শেখায় নইলে শেখে। আচ্ছা কৃষ্ণনাথ, তোমাদের গ্রামের পূব দিকের জঙ্গলে মন্দিরটি কাদের ছিল? কৃষ্ণনাথ কিছুক্ষণ ভাবল, তারপর মাথা চুলকে বলল, হ্যাঁ ঠাকুরমশাই, শুনেছিলাম মিত্র জমিদার বাড়ির প্রতিষ্ঠিত দেবী মঙ্গলাচণ্ডীর মন্দির ছিল ওখানে বটে। আমি কখনো দেখিনি। ওই একই দেবীর মন্দির আছে ঘোষাল পাড়ায়। মিত্র জমিদার বাড়ির পুরুত মশাই যখন মিত্র জমিদারি ভেঙে যায় তখন ওখানে ওই দেবীকে এনেছিলেন। কিন্তু কেন বলবেন ঠাকুরমশাই? আজ রাত্রে আমরা দেবী মঙ্গলাচণ্ডীর পুজো করব ওই নদীর তীরে, ওই মন্দিরে। আর একটা কথা মন দিয়ে শোনো, দেবী মঙ্গলাচণ্ডীর পুজো হয় বটে, তবে আজ বিশেষ পদ্ধতিতে পুজো হবে। তার জন্য বিশেষ কিছু জিনিসপত্র আমাকে জোগাড় করে দিতে হবে। আচ্ছা ঠাকুরমশাই, সব ব্যবস্থা করে দেব। দেবীর পূজা করলে আমাদের ফুল ভালো হয়ে যাবে তো ঠাকুরমশাই? ভালো হওয়ার জন্যই তো এই পুজো। দেবীকে শান্ত করতে হবে। দেবী যেমনই হোক সে তো মা। মাকে বুঝিয়ে বললে তিনি নিশ্চয়ই আমাদের কথা শুনবেন। কৃষ্ণনাথ আমার দিকে এমন ভাবে তাকিয়ে আছে যেন সে কিছু বুঝতে পারছে না। আমি বললাম, ওসব বুঝবে না, আমি আপনাকে জিনিসগুলোর নাম বলে দিচ্ছি, যত শীঘ্রই জোগাড় করতে পারবেন ব্যবস্থা করুন সবকিছু। আর হ্যাঁ, আমাদের খুব নির্জনে পুজো পাঠ করতে হবে, গ্রামের লোকজনদের কাছে, যাতে বিষয়টা গোপন থাকে, মানে যাতে কম কানে যায়, বুঝলেন? মা বেশি মাথা পছন্দ করেন না। কেমন? দেবী মঙ্গলচণ্ডীর পুজোর উপকরণের জিনিসপত্র অর্থাৎ পাদ্য, অর্ঘ্য, আচমনীয়, ফুল, চন্দন, নানা প্রকার নৈবেদ্য, বস্ত্র, অলংকার, মালা, পায়েস ইত্যাদি ইত্যাদি নানা রকম মিষ্টি কৃষ্ণনাথকে জোগাড় করতে বললাম। কৃষ্ণনাথের সারা দিনটা পুজোর জিনিসপত্র জোগাড় করতে কাটলো। আমি এর আগে কখনো দেবীর পুজো করিনি, তাই পুজো পদ্ধতি জেনে নিচ্ছিলাম স্থানীয় পুরোহিত মশাইয়ের কাছ থেকে। সেদিন ভুলু নির্জীবের মতো ঘাড় এড়িয়ে পড়েছিল সারাদিন ব্যস্ততার সাথে কাটার পর ময়ূরেশ্বরের বুকে সন্ধ্যা নামলে ফুলুকে নিয়ে আমরা চলে গেলাম মঙ্গলাচণ্ডীর মন্দিরে। আমরা বলতে আমি, কৃষ্ণনাথ, তার বউ ও তার মেয়ে। তখন ওই ধরো 7টা কি 8টা হবে। তখন ওই 7টা কি 8টা বাজলো যখন অমাবস্যা নামলো, আর তখনই আমরা মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করলাম। গর্ভগৃহে রয়েছে এখন শুধু আমি, কৃষ্ণনাথের বউ ও তার মেয়ে ফুলু। মেয়েকে শক্ত করে বাঁধা হয়েছে একটি থামের সাথে।
সমগ্র গর্ভগৃহ ঠান্ডা শীতল হলেও মেয়েটির চোখে সমস্ত রকম অস্থিরতা। বিষাক্ত হিংস্র চাউনি খেলা করছে মেয়েটির চোখে মুখে। মুখের শিরায় শিরায় প্রতিফলিত হচ্ছে ক্রোধ, জিঘাংসা। গর্ভগৃহের মধ্যে টিমটিমে একটা প্রদীপ জ্বলছে। সে আলোর হলদেটে ছটায় দেখা যাচ্ছে কৃষ্ণনাথের বউয়ের মুখ পাংশুটো হয়ে আছে, চোখের কোণ ভিজে, আর মুখের উপর আলতো ভাবে ঝুলে রয়েছে অপরাধী ভাব। এ কিসের অপরাধ তা আমি জানি। গর্ভগৃহের পশ্চিম দেওয়াল ঘেঁষে বিরাজ করছেন মঙ্গলের মঙ্গলকারিণী, কল্যাণের কল্যাণকারিণী, অভিশপ্ত প্রদায়িনী দেবী মঙ্গলচণ্ডী। তোমরা হয়তো দেবীর মাহাত্ম্য সম্পর্কে কিছু জানো না, তাই কিছু কথা বলছি শোনো। দেবী চণ্ডী বরাভয় দাত্রী জননী। মহাশূন্যে মহাযুদ্ধ চলেছে। এই যুদ্ধ ধর্মের সাথে অধর্মের। ধর্মের পক্ষে দেবতারা আর অধর্মের পক্ষে অসুরেরা। যুদ্ধের ভয়াবহতায় ত্রিকাল কম্পমান। অশুভ অসুর শক্তির সাথে যুদ্ধে দেবতারা প্রায় ধরাশায়ী। অগত্যা ধর্ম রক্ষার্থে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর ত্রিদেবী যুদ্ধ করতে লাগলেন। রণভূমিতে মহাদেবের প্রবল বিক্রমে অসুর শক্তি ক্রমে পিছু হটতে লাগলেন। অকস্মাৎ হল ছন্দপতন। ধ্বংসবত্ত মহাদেব যুদ্ধক্ষেত্রে বৃষবাহন থেকে ছিটকে পড়লেন। ঘটনার আকস্মিকতায় দেবাদিদেব মহাদেব কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়লেন। ভগবান বিষ্ণু দেখলেন বেগতিক মহাদেব দাঁড়িয়ে। বিষ্ণু মহাদেবকে বললেন, আপনি এভাবে থাকলে মহাবিপদ আসন্ন, শক্তিরূপিণী মা দুর্গার স্তব করুন। ভগবান বিষ্ণুর কথায় মহাদেবের সম্বিত ফিরল। তিনি দেবী দুর্গার স্তব করতে লাগলেন। স্তবে তুষ্ট হয়ে দেবী দুর্গা যুদ্ধক্ষেত্রে উপস্থিত হলেন। আবির্ভাব হলেন মঙ্গলাচণ্ডী রূপে। বললেন, ভয় নেই। এই কথা বলে মহাদেবী অদৃশ্য হলেন এবং শক্তি রূপে মহেশ্বরকে যুদ্ধে সাহায্য করতে থাকলেন। এরপর ভগবান গোলক অধিপতি মহাদেবকে দিলেন অসুর বধের মহা অস্ত্র। দেবাদিদেব তা দিয়ে অসুরদের বধ করলেন। অসুর সেনা মারা গেল মুহূর্তে। অধর্মের বিনাশ হয়ে ধর্মের জয়োধ্বজ উঠল। দেবতারা তাদের অধিকার ফিরে পেলেন। তা যাই হোক, আমি দেবীর সামনে আসন পেতে বসে দেবী মঙ্গলচণ্ডীর পুজো শুরু করলাম। ওং হ্রিং শ্লিং ক্লিং সর্বপূজ্যে দেবী মঙ্গলচণ্ডী হুং হুং বট স্বাহা। বাইরে তখন তারা ভরা আকাশ। মাঝে মাঝে দূরে কোথাও শিকারী পাখির বিকট শব্দ ডেকে উঠছে। দেবী মঙ্গলচণ্ডীকে তুষ্ট করাই আমার পুজোর একমাত্র লক্ষ্য। কারণ আমি জানি হুলুর মধ্যে যে পূর্ব জন্মের ক্ষোভ বর্তমান আছে তা একমাত্র তুলে নিতে পারেন দেবী মা। এখানে একটা কথা আমি তোমাদের বলে রাখি। সেদিন মন্দিরে যার তত্ত্বাবধানে ছোট মেয়েটির বলি হচ্ছিল তিনি আর কেউ নন, বর্তমান জন্মের বা বর্তমান প্রজন্মের ফুলুর মা। পূর্ব জন্মের জমিদার গৃহিণী দীপাদিতা মিত্র। দীপাদিতা মিত্র খুব অল্প বয়সে নিজের স্বামীকে হারিয়েছিলেন। একমাত্র পুত্রের মৃত্যুর পর তিনি হিংস্র হয়ে উঠেছিলেন। নিজের পতির জমিদারিত্ব নিজের কাঁধে নিয়েছিলেন বটে, কিন্তু ওর অত্যাচারে প্রজা সকল অতিষ্ঠ হয়ে পড়েছিলেন। তবুও মুখ খুলে কেউ কিছু বলতে পারত না। বললেই নানা বিপদ ধেয়ে আসত প্রতিবাদী লোকের উপর। জ্যান্ত কবর দিতেন সকলের সামনে। এতটাই স্বৈরাচারী হয়ে উঠেছিলেন যে শান্তশিষ্ট দেবী মঙ্গলচণ্ডীর মন্দিরে নরবলি চর্চা শুরু করেছিলেন। তাই প্রত্যেক বছর অশ্বিনী অমাবস্যায় রাজ্যের ছোট ছোট বাচ্চাদের নিয়ে বলি দেওয়া হতো। এদিকে আমার পুজো চলছে, সাথে সাথে ফুলু বিকট চিৎকার করে উঠছে। সহসা রাত্রির মায়াজাল ভেঙে মন্দিরের উপর সহস্র নিশাচরী পাখি ডাকতে শুরু করলো।
কি কর্কশ তাদের গলার স্বর। কান ঝালাপালা হয়ে যাচ্ছে, মন্ত্র ভুল হয়ে যাচ্ছে বারবার। আমি মনে মনে ভয় পেয়ে গেলে কান চেপে মন্ত্র বলা জারি রাখলাম। জানি এক্ষেত্রে মন্ত্র বন্ধ করলে ফুলুকে আর স্বাভাবিক জীবন ফিরিয়ে দেওয়া যাবে না। কিছুটা তফাতে বসে কৃষ্ণকান্তের বউটা আমার পুজো পদ্ধতি দেখছে আর বারবার তাকাচ্ছে মেয়ের দিকে। মেয়ের অসহায়ত্ব দেখে নিজেকে স্থির রাখতে পারছে না। মেয়ের এমন অবস্থা দেখে কোনো মা কি স্থির থাকতে পারে? আমার পুজো পদ্ধতির গভীরতা যত গাঢ় হচ্ছে, মায়ের পায়ে ফুল বেলপাতা অর্ঘ্য যত বৃদ্ধি পাচ্ছে, ততই ফুলু চঞ্চল অস্থির হয়ে পড়ছে। বাঁধন মুক্ত করার চেষ্টা করছে অবিরত। এখন আর বাচ্চা মেয়েটির মুখের দিকে তাকানো যাচ্ছে না। কি ভয়ানক, কি বিভৎস দৃশ্য! কষ গড়িয়ে পড়ছে। এভাবে চলতে চলতে একটা সময় মেয়েটির বাঁধন মুক্ত হয়ে গেল। চোখের রং ধীরে ধীরে বদলে যেতে থাকলো। চোখের মধ্যে রক্তের ছিটে ফোঁটা নেই, সব সাদা। মুখের আকৃতিও ধীরে ধীরে বদলে যাচ্ছে, লাল হয়ে উঠছে সারা মুখ। উগ্রচণ্ডার মতো রূপ ধারণ করতে লাগলো ফুলু। তীব্র ঝাঁকুনি দিয়ে মাথা দোলাতে দোলাতে ফুলু উঠে দাঁড়ালো। তারপরে বড় বড় পা ফেলে এগিয়ে গেল তার মায়ের দিকে। তারপর শব্দ তুলে ধীরে ধীরে এগিয়ে যেতে লাগলো তার মায়ের দিকে। আমি সেদিকে ভ্রুক্ষেপ দিলাম না, পূজা পদ্ধতি চালিয়ে গেলাম এক মনে। ফুলু চেপে ধরলো তার মায়ের গলা হঠাৎ করে। আস্তে আস্তে তার মায়ের গলার উপর চাপ বাড়াতে লাগলো। ও কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না কৃষ্ণনাথের বউ। তীব্র যন্ত্রণায় ছটফট করতে লাগলো সে। এদিকে ফুলু তার মায়ের গলা শক্ত করে ধরে চোখ উঁচিয়ে চাপ দিচ্ছে অনবরত। ফুলুর মা কিচ্ছু বুঝতে পারছে না, যন্ত্রণায় শুধু কাতরাচ্ছে, গো গো করছে। কোন রকমে আমার দিকে তাকিয়ে বলল, ঠাকুরমশাই, ও এমন করতেছে কেন? হ্যাঁ, আপনি কিছু ঠিক করুন, আপনি কিছু একটা করুন। ও আর নিজের মধ্যে না, কিছু একটা করেন আপনি। আমি জানি কখন কি আমাকে করতে হবে, তাই সেদিকে মনোযোগ দিলাম না। আমার কাছে সাহায্য না পেয়ে কৃষ্ণনাথের বউ নিজের মেয়েকে বলতে লাগলো, আমি যে তোর মা, ছেড়ে দে ফুলু, ও ফুলু। আমি তোকে শেষ করে দেবো শয়তান, আমি তোকে শেষ করে দেবো, আমি তোকে শেষ করে দেবো। অনবরত চাপ দিয়েই চলেছে ফুলু। তার মেয়ের জিভ মুখ থেকে বেরিয়ে ঝুলে পড়েছে। মারণ চাপ দিতে যাবে ঠিক তখনই আমার পুজো শেষ হয়ে গেল। আমি উঠে গিয়ে পুজোর ফুল ফুলুর মাথায় দিলাম। ধীরে ধীরে তার মায়ের গলা থেকে হাত সরিয়ে নিল ফুলু। মেঝেতে ধপ করে আওয়াজ করে পড়ে গেল। প্রাথমিক ধাক্কাটা কাটিয়ে কৃষ্ণনাথের বউ উঠে গিয়ে মেয়েকে কোলে তুলে নিল। ফুলুর তখনও জ্ঞান ফেরেনি। তার মা মাথায় হাত বুলিয়ে দিচ্ছে পরম আদরে। ফুলু, ফুলু উঠ মা, ওঠ ওঠ। ঠাকুরমশাই, আমাদের বেটি তাকাচ্ছে না কেন ঠাকুরমশাই? ফুলু রে, ফুলু। তোমার মেয়ে সুস্থ হয়ে গেছে বলেই জলের ছিটে দিতে জ্ঞান ফিরল তার। দুবার মিটমিট করে চেয়ে তাকালো মায়ের দিকে। মা, মা, আমি এখানে কেন? বাবা কোথায় মা? বাবা? আমি উঠে গিয়ে গর্ভগৃহের বাইরে এলাম। উদ্বিগ্ন চোখে কৃষ্ণনাথ আমার দিকে চাইল, বলল, ঠাকুরমশাই, ফুলু? ফুলু ঠিক হয়ে গেছে, যাও মেয়েকে দেখে এসো। কৃষ্ণনাথ ভেতরে যেতে উদ্যত হয়ে থমকে দাঁড়ালো। তারপর আমার পায়ে ষষ্ঠাঙ্গে প্রণাম করে বলল, আপনি না থাকলে আমাদের যে কি হতো ঠাকুরমশাই? আমি কে? ইনি তো সব। মা আছেন বলে আমি আছি, আমরা আছি। কি হয়েছিল ঠাকুরমশাই? ও কিছু না, কিছু পূর্বজন্মের পাপ। কৃষ্ণনাথ আমার কথা বুঝতে পারল না। বললাম, যাও মেয়ের কাছে যাও, তোমার মেয়ে তোমার জন্য অপেক্ষা করছে।
তারানাথের গল্প বলা শেষ হতেই কিশোরী টুক করে প্রশ্ন করল, আপনি ফুলুকে প্রতিশোধ নিতে দিলেন না কেন? জমিদার গিন্নি তোর বাবা মাকে হত্যা করেছে, আর ছোট ফুলুকেও বলি চড়িয়েছিল। এক জন্মের পাপ কি পরের জন্মে প্রবাহমান হয় কিশোরী? হয় না। কালের নিয়মে পাপ পুণ্য একাকার হয়ে যায়। মহাভারতের যুদ্ধের সময় শত্রু হোক বা মিত্র, জ্ঞানী হোক বা পাপী, উত্তম হোক বা অধম, প্রত্যেকের মৃত্যুতে কষ্ট পেয়েছিল স্বয়ং ভগবান কৃষ্ণ। গত জন্মের প্রতিশোধ নিতে ফুলুকে এ জন্মের জন্মদাত্রীকে হত্যা করতে দিই বা কিভাবে বলতো? কিশোরী, প্রতিশোধ জিনিসটা ক্ষণস্থায়ী, যা দীর্ঘ তা হলো ভালোবাসা, মায়া আর শাশ্বত প্রেম। নমস্কার, সংকেত অডিও স্টোরিতে এতক্ষণ শুনছিলেন তারানাথ তান্ত্রিকের গল্প উগ্রচণ্ডার ভোগ। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছে ইভান, ইনামুল, জয়, শুভ, অরূপ, নবনীতা, ঋত্বিকা। সমগ্র পরিচালনায় টিম সংকেত অডিও স্টোরি। সাউন্ড ও স্পেশাল এফেক্টে সায়ন। পোস্টার ডিজাইন সৌম্যদীপ। আপনি যদি আমাদের চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে ভবিষ্যতে আমাদের আপলোড করা গল্পের নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এরপর অন্য একদিন অন্য এক সময়ে আমরা অন্য একটি গল্প নিয়ে এসে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।